দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। সঙ্গে রয়েছে আমি লাকি। এসো ভালো থাকে অনুষ্ঠানে। ক্যান্সার সচেতন নিয়ে পর্বের বিষয় কোলন অ্যান্ড রেকটাল ক্যান্সার। মলাশয় বা মলদ্বারে ক্যান্সার নিয়ে বিশেষ আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর অর্ণব গুপ্ত। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে কোলন ক্যান্সার আমরা জানি এবং রেকটাল ক্যান্সার বলছেন, আজকে তো আমাদের এই দুটো বিষয় নিয়ে আলোচনা। তো আপনি যদি একটু শুরুতেই বলেন যে কোনটাকে কোলন এবং রেকটাল বলবো আর কি, মানে বাংলায় আমরা যেটা জানছি যে মলাশয় এবং মলদ্বারের ক্যান্সার, আপনি যদি আরেকটু বিশদে বলেন। ঠিকই, আমাদের যদি খাদ্যনালীটা চিন্তা করা হয়, উপর হচ্ছে খাদ্যনালী যেটাকে ইসোফেগাস বলি, স্টমাক পাকস্থলী, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত যেটা স্মল ইন্টেস্টিন, তারপর হচ্ছে লার্জ ইন্টেস্টিন বা কোলন বা বৃহদান্ত, ও লাস্টে মলাশয় যেটা মলদ্বারে গিয়ে শেষ হয়। তো এই হচ্ছে যে ভাগগুলো থাকে ওপর থেকে নিচ অবধি। এখন বৃহদান্ত যেখানে আমাদের স্টুল তৈরি হয়, মল তৈরি হয়, সেই জায়গাটা হচ্ছে কোলন বা বৃহদান্ত, যেটা ক্ষুদ্রান্তের পরে আসে। ক্ষুদ্রান্ত কাজ হচ্ছে মেনলি খাবার হজম করা, যা যা খাবার অ্যাবজর্ব করা যায় সেগুলোকে অ্যাবজর্ব করা। বাকি যেটা ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো, সেগুলো বৃহদান্তে এসে মলের আকার নিয়ে বেরিয়ে চলে আসে। তো এই হচ্ছে বৃহদান্ত, এবং ন্যাচারাল নিচের দিকে যে পোর্শনটা সেটাকে রেকটাম বলি আমরা, মলাশয়, এবং একদম পায়খানা রাস্তাটাকে মলদ্বার বলা হয়, যেখান থেকে পায়খানা বেরিয়ে যায়। তো এইখানে ক্যান্সার হতে পারে, এবং কোলোরেক্টাল ক্যান্সার খুব আনকমন না, বেশিরভাগই মানে হয় একটু 50 ঊর্ধ্বে বয়সে, কিন্তু অল্প বয়সও আজকাল দেখা যায়, বিশেষ করে ইন্ডিয়ার মতো জায়গা সারপ্রাইজিংলি দেখা গেছে 30-এর নিচেও আমরা অনেক কোলোরেক্টাল ক্যান্সার দেখে থাকি, যেটা বিদেশে খুব আনকমন। সুতরাং আমাদের লাইফস্টাইল রিলেটেড হতে পারে বা কিছুটা আমাদের জেনেটিক প্রবলেম থাকতে পারে, যার জন্য এই কোলোরেক্টাল ক্যান্সার আমাদের অলমোস্ট 4th ইন দ্য লিস্ট। যদি ব্রেস্ট ক্যান্সার, হেড নেক ক্যান্সার, লাং ক্যান্সার আমরা প্রথম দিকে ধরি, প্রস্টেট ক্যান্সার, তারপরে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার। খুব আনকমন না এটা। আচ্ছা, এখানে পুরুষ মহিলা ভেদে এখানে শিশুদের খুব বেশি ভেদাভেদ নেই। শিশুদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার খুব কমই দেখি আমরা। যেগুলো দেখি, হ্যাঁ, 35 থেকে 40-এর মধ্যে কিছু আমরা দেখে থাকি, বা 20 থেকে 40-এর মধ্যে হতে পারে। তাদের কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, অর্থাৎ দেখা গেলো সেই পরিবার অনেকেরই মলদ্বারে কোলোরেক্টাল ক্যান্সার হয়েছিল। সেখানে একটা জিন থাকে, এপিসি জিন বলি আমরা, সেই জিনে যদি কোনো গন্ডগোল থাকে, তাহলে কোলনের মধ্যে, বৃহদান্তের মধ্যে ছোট ছোট মাংসর ডালা, যেটা আমরা পলিপ বলি, মানে হয়তো শখানে কি কয়েক হাজার ছোট ছোট দানা থাকতে পারে। এবং সেই যদি হিস্ট্রি আমরা দেখি, এরকম কারো পরিবারে ছিল 2-3 জনের এরকম কোলোরেক্টাল ক্যান্সার ছিল, বা মলদ্বারে ক্যান্সার ছিল, বা বৃহদান্তে ক্যান্সার ছিল, সেখানে আমরা চাইলে জেনেটিক টেস্টিং করতে পারি, বা একটা কোলোনোস্কোপি করে দেখে নেওয়া। 20 বছরের ঊর্ধ্বে, 20 বছরের নিচে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স খুবই কম। 20 বছর ওপরে যদি মনে হয় একটা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, বা কারো যদি ব্লিডিং হয়, ব্লিডিং হলে আমরা আনফর্চুনেটলি এখনও অনেকেরই শুধু একটা পাইলসের অপারেশন করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারই হয়তো দেখা গেলো 6 মাস পরে যখন ব্লিডিং কমছে না, ক্যামেরা ঢুকিয়ে দেখা গেলো একটু ওপর দিকে একটা ক্যান্সার ছিল। সুতরাং কাউকে ভয় পাওয়াচ্ছি না, কিন্তু ব্লিডিং যদি থাকে, হতে পারে অর্শ থেকে। এটা একটু ইলাবোরেট করলে হয়তো আমাদের বোঝাতেও সুবিধা হবে, মানুষের বুঝতেও সুবিধা হবে যে কী হলে চিন্তা করবে মানুষ। অর্শ যদি হয়, অর্শ একটা বলির মতো মলদ্বার থেকে বেরিয়ে আসে, এবং সেটা টপ টপ করে ব্লিডিং হয়, সেটা সেপারেট ফ্রম দ্য স্টুল, মানে মিশ্রিত হয় না। তাজা রক্ত কেটে গেলে যেমন হয়, শিরা যেহেতু বেরিয়ে এসছে, সেটা ছিঁড়ে গেলে বা মানে যদি কেউ বেশি প্রেশার দেয়, ওটা ওরকমই ব্লিড করে, টপ টপ করে রক্ত পড়বে, এবং তাজা রক্ত, মানে রক্তের যেরকম রং হয়, যেরকম রক্ত রং হয়, এবং সেটা পায়খানার সাথে সেপারেট হয়। আগে পায়খানা ইউজুয়ালি হয়ে যায়, তারপরে ব্লাডটা আসে। সুতরাং সেখান থেকে আমরা বুঝতে পারবো দিস ইজ মানে নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এটা হচ্ছে অর্শ থেকে। মানে এখানে ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই আমি বলবো না, কারণ কার ভেতরে কি আছে বলা মুশকিল। এটার সাথে অ্যাডিশনাল যে আর কারো কিছু নেই, জোর গলায় বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, শুধু এই ব্লিডিং থেকে যদি মানে ডায়াগনোসিস করতে হয়, অর্শই বলা যায়। আচ্ছা, একটা ব্লিডিং হয় যে খুব কোষ্ঠকাঠিন্য, খুব শক্ত স্টুল পাস করতে গিয়ে হয়তো খুব জ্বালা করলো, এবং তারপরে দেখা গেলো মানে ব্লিডিং হলো। সেই ব্লিডিংটা কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে খুব হার্ড স্টুল, এবং স্টুলের গায়ে হয়তো ব্লাড লেগে আছে। কালারটা ওই ফ্রেশ ব্লাডই হবে, যেহেতু মলদ্বারটা চিড়ে গেছে, কিন্তু একটা গায়ে লম্বা একটা দাগ লেগে থাকে, যে বোঝা যায় যে ওখানে চিড়ে গিয়ে রক্তটা গায়ে লেগেছে। এবং থার্ড হচ্ছে প্রচণ্ড পেইন হবে।
আচ্ছা। যেহেতু চিড়ে গেছে সেবার তো পেন হবেই এবং ভবিষ্যতে যতবার সে মানে পটি করতে বসবে জ্বালা করবে। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো এগেন দিস ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ফিশার বলি আমরা, চিড়ে গেছে। থার্ড হচ্ছে যে মিশ্রিত রক্ত, সেটাই আমাদের চিন্তা। যত দেখা গেলো স্টুল হচ্ছে বটে কিন্তু তার সাথে মিশ্রিত একটু কালচে রক্ত আসছে বা তার সাথে আমও পড়ছে, সেটা কিন্তু একটু চিন্তার বিষয় যে এরকম যদি বারবার হতে থাকে বা 2-3বারও হয়ে থাকে ডেফিনেটলি আবার ডাক্তার দেখানো এবং সেরকম হলে একটা কোলোনোস্কোপি করে নেওয়া, পায়খানার ভেতরটা রাস্তাটা একবার দেখে নেওয়া ক্যামেরা দিয়ে। কারণ হতে পারে ওপর থেকে হয়তো অন্য কিছু থেকেও ব্লিড করছে। মানে রক্তের রংটার উপর কিন্তু রংটা এবং যে ডেসক্রিপশনগুলো দিলাম, ব্যথা আছে কিনা, কিছু বেরিয়ে আসছে কিনা, সেপারেট ফ্রম দ্য স্টুল কিনা, এগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, কিন্তু এই যে অর্শ বা ফিশার বলছেন, তো সেখান থেকেও কি পরে ক্যান্সারে মানে রূপান্তরিত হতে পারে? ওটা থেকে মানে হওয়ার চান্স নেই না। অর্শ থেকে ক্যান্সার হয় না, বা চিড়ে গেছে সেখান থেকে ক্যান্সার হবে সেই চান্স নেই বললেই চলে। কিন্তু তার সাথে যদি অ্যাডিশনাল কিছু ভেতরে প্রবলেম থাকে যেটা আমরা বুঝতে পারলাম না, সেটার জন্য যদি কোনো মাথায় 6 সেন্স কাজ করে, যদি আমাদের মনে হয় না মনে হচ্ছে আরো কিছু ঘটছে, তো ডেফিনেটলি একটা ক্যামেরা দিয়ে দেখে নেওয়া উচিত, কোলোনোস্কোপি করা উচিত। কি কি কারণ থাকতে পারে? আনফর্চুনেটলি লাইক মেনি আদার ক্যান্সার্স, আমরা এখনো কোলোরেক্টাল ক্যান্সারে খুব বেশি কারণ জানি না। তবে দেখা গেছে যাদের বয়স যেরকম বললাম 50 কি 60-এর ঊর্ধ্বে, সেকেন্ড হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলিতে অনেকেরই হয়তো কোলোরেক্টাল ক্যান্সার হয়েছিল। থার্ড হচ্ছে ক্রনিক কনস্টিপেশন, যাদের মানে হয়তো বাউল ক্লিয়ার হয় না, 5 দিন কি 7 দিন বাদে বাদে হয়তো সে মানে বাউল ওপেন করে, পায়খানা করে, তাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর বেশি, যেহেতু ভেতরে টক্সিনগুলো থেকে যাচ্ছে কোলনের মধ্যে, বৃহদান্তের মধ্যে। স্টুল যদি ক্লিয়ার হচ্ছে না, সেই টক্সিন কেমিক্যাল সব থেকে যাচ্ছে, ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে, এবং রেগুলার ক্ষতি হতে হতে পরে একটা ক্যান্সার আকার ধারণ করতে পারে। আচ্ছা, আর ডায়েটের সাথে কিছুটা সম্পর্ক আছে, ডায়েটের সাথে কনস্টিপেশনের সম্পর্ক আছে। সুতরাং বেশি ফ্যাটি ফুড খাওয়া, বেশি চর্বি জাতীয় জিনিস, রেড মিট এবং ফাস্ট ফুড যেগুলো পাওয়া যায়, স্টোরড ফুড ফ্রিজে যেগুলো রেখে আমরা মাইক্রোওয়েভে গরম করে খাই, মাঝে মাঝে খাওয়া ঠিক আছে, কিন্তু এটা রেগুলার হ্যাবিট হওয়া উচিত না। দুটো কারণ, একটা হচ্ছে যে ওর মধ্যে ফ্রিজে রাখার জন্যে আজকাল যেগুলো খাবারগুলো পাওয়া যায় তার মধ্যে অনেক আর্টিফিশিয়াল কালার, প্রিজারভেটিভ সব দেওয়া থাকে, বিশেষ করে প্রিজারভেটিভ দেওয়া থাকে যাতে খাবারটা নষ্ট না হয়। কিন্তু এই প্রিজারভেটিভগুলো কিন্তু শরীরের জন্য ভালো না। খাবারটা খাচ্ছি বটে, হয়তো খাবারটা নষ্ট হয়নি, কিন্তু কেমিক্যালগুলো আমাদের কিন্তু শরীরে যাচ্ছে, সুতরাং এর থেকে অনেক ক্ষতি হতে পারে এবং দেখাও গেছে, প্রমাণ হয়েছে এগুলো খাওয়া বেশি দিন ঠিক না। আর বেশি করে জল খাওয়া অত্যন্ত দরকার। আর স্মোকিংয়ের সাথে একটা রিলেশন পাওয়া গেছে যে স্মোকিং যারা করে তাদের মধ্যে একটু রিস্কটা বেশি, সব রকম ক্যান্সারের রিস্ক বেশি, এটাও রিস্ক বেশি। আচ্ছা, সবাইকারই খেয়াল রাখতে নর্মাল ওজন যতটা সম্ভব মেনটেন করা, তাতে হার্টের অসুখও যেমন হয়, সুগারও হয়, প্রেশারও হয়, ক্যান্সারও অনেক রিস্ক বেড়ে যায়। বলে রাখি যে ক্যান্সারে কিন্তু কিছু মানে জেনারেল সিমটম আছে, মানে যেখানে হবে তার তো একটা নিজস্ব সিমটম থাকবে, কিন্তু ক্যান্সার হলে 2-3টে জিনিস খুব অদ্ভুতভাবে হয়। একটা হচ্ছে হঠাৎ খিদে কমে যাওয়া, যে মানুষ খেতে ভালোবাসতো হঠাৎ করে অরুচি। সেগুলো হচ্ছে র্যাপিড ওয়েট লস, মানে ক্যান্সার যত অ্যাডভান্স হবে ন্যাচারালি তত বেশি হয়, আর্লি স্টেজে অতটা হট করা তো বোঝা যায় না, কিন্তু র্যাপিড ওয়েট লস 1 মাসে 5-7 কেজি কি 10 কেজিও ওজন লস হতে পারে। আচ্ছা, সুতরাং দ্যাটস আ অ্যালার্মিং সিমটম। মানে এরকম নয় যে যাদের ওবেসিটি আছে তারা খুব যে না আমার কমে গেল, মানে না, তারা যদি ডায়েটিং করে ডেলিবারেটলি কমায় তা তো ঠিক আছে, কিন্তু হট করে অকারণে কমছে, খিদে কমে যাচ্ছে, দুর্বলতা হচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে, এগুলো সবই একটা খারাপের লক্ষণ। তাহলে কিন্তু একটু সচেতন হতে হবে তাদেরকে। তারপর যদি কোনো স্পেসিফিক সিমটম বোঝা যায়, ব্লিডিং হচ্ছে পায়খানার সাথে, তখন ন্যাচারালি সেদিকটা আমরা বেশি ফোকাস করি। কারণ হয়তো কাশির সাথে রক্ত রয়েছে, সেখানে বুকের সিটি স্ক্যান বা এক্স রে করি আমরা, সেগুলো হয়তো কিছুটা আইডিয়া পাওয়া যায় কোথায় সিমটমগুলো হচ্ছে। কিন্তু ওভারঅল ক্যান্সার যেখানেই হোক এই সিমটম 3-4টে যেটা বললাম এটা খুব কমন, তাতে একটা আইডিয়া পাওয়া যায় যে হ্যাঁ শরীরে কিছু অঘটন ঘটছে। কোলন বা রেকটাল ক্যান্সার কি বংশগত হতে পারে? বংশগত 5% ক্ষেত্রে দেখা গেছে, যেখানে একাধিক মেম্বার ইন দ্য ফ্যামিলি যাদের ওই বৃহদান্তে বা মলদ্বারে ক্যান্সার হয়েছিল। সুতরাং সেখানে একটা জেনেটিক টেস্ট আমরা করে থাকি, এপিসি জিন বলে। সেখানে যদি ওরকম জিন আমরা পাই তাহলে বুঝতে হবে যে ওই ফ্যামিলিতে মানে বৃহদান্তের বা কোলোরেক্টাল ক্যান্সারের খুব চান্স বেশি, এবং সেটা যদি হয় আমরা তাহলে কোলোনোস্কোপিটা আগে করে নিই। কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় গোটা কোলনটা আগে থেকেই বাদ দিয়ে দিই, কোলন এবং রেকটাম, আচ্ছা, যাতে ওই মানে চান্স না পায় ক্যান্সারটা হবার। যেহেতু কোলন বাদ চলে যায় তাদের আমরা মলদারটা বাঁচিয়ে অনেক সময় যেটা করি, ক্ষুদ্রান্তটা নিয়ে এসে মলদারের সাথে জুড়ে দিই, যাতে নর্মাল প্যাসেজের স্টুলটা হয়, কিন্তু তার ঘন ঘন স্টুল হবে, কারণ কোলনের তো একটা ফাংশন তো রয়েছে, বারবার যাতে স্টুল না হয়, যার জন্যে ওরা ওখানে স্টুলটাকে প্রিজার্ভ করে রাখে, জলটাকে এক্সট্র্যাক্ট করে। সেগুলো যেহেতু হবে না, সুতরাং বারবার ডায়রিয়া টাইপে তার বারবার যেতে হতে পারে বাথরুমে। কিছু কিছু ক্ষেত্রে আমরা মলদারটা বাদিয়ে দিয়ে দিই, দিয়ে পেটের উপরে একটা ব্যাগ করে দেওয়া হয়, যেখান দিয়ে হয়তো তার পার্মানেন্ট স্টুলটা আসতে থাকবে। সেখানে তো বারবার বাথরুম যেতে হবে না, কিন্তু হ্যাঁ ব্যাগটা বারবার খালি করতে হবে।
টেস্টগুলো কি হতে পারে? এক তো হচ্ছে যে কিছু জেনারেল টেস্ট করি আমরা, যদি কারো ব্লিডিং এর হিস্ট্রি থাকে এমনি জেনারেল ব্লাড টেস্ট করা হয়, অ্যানিমিয়া ডেভেলপ হচ্ছে কিনা, হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিনা। আর সেকেন্ড হচ্ছে যে মোর স্পেসিফিক্যালি কোলোনোস্কোপিটা করা, ক্যামেরা দিয়ে একদম ডাইরেক্ট পেটের ভেতরটা দেখে নেওয়া, মলদারটা দেখে নেওয়া। যন্ত্রণাদায়ক না? একটু আনকমফোর্টেবল, কিছু ক্ষেত্রে আমরা ইনজেকশন দিয়েও করি, একটু ঘুমের ইনজেকশন দিয়ে, দেখতে হয়তো 10 থেকে 15 মিনিট লাগে, কিন্তু অনেকের সেরকম ব্যথা বোধ হয় না, অনেকে বেশি সেন্সিটিভ হয়, তাদের আগে থেকে আমরা ইনজেকশন দিয়ে দিই। তো একটু আনকমফোর্টেবল তো বটেই। আগেকার দিনে বেরিয়াম এক্সরে করতাম আমরা, ভেতরে একটা ডাই কন্ট্রাস্ট পুশ করে ছবি তুলতাম, কিন্তু তাতে খুব বড় টিউমার থাকলে হয়তো দেখা যাবে। ছোটখাটো টিউমার, যে পলিপ যেটা বলছিলাম, ছোটখাটো জিনিস যেটা ডেভেলপ করছে, সেগুলো মিস হতে পারে। তার চেয়ে বেটার হচ্ছে কোলোনোস্কোপি করা। আচ্ছা, দুটো জিনিস বলবো, যে কোলোনোস্কোপি করে যদি আমরা দেখতে পাই যে ভেতরে কিছু দানা ডেভেলপ করছে, পলিপ ডেভেলপ করছে, সেই অবস্থায় যদি ওটাকে কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু ক্যান্সারটাকে আমরা তখনই প্রিভেন্ট করে ফেললাম। প্রিভেনশন মানে যেটা আমরা অনেক সময় টেস্ট করতে করতে, হ্যাঁ, যেরকম আজকে সকালে কোলোনোস্কোপি করে এলাম, পেশেন্টের কিছু রকম পলিপ ডেভেলপ করছিল, যেগুলো আমরা কেটে দিলাম আর কি। কেটে দিলে সুবিধা হচ্ছে কি, যেখান থেকে ক্যান্সার হতে পারতো ভবিষ্যতে 8-10 বছর পরে, সেটা তাহলে হবে না। একবার কেটে দিলাম মানে কি আর ভবিষ্যতে হবে না তাও না। যদি এরকম পলিপ কারো হয়, আমরা ইউজুয়ালি 6 মাস কি 1 বছর পরে আরেকবার দেখি, দেখলাম যে আর কিছু হয়নি, তখন আমরা 3 বছর বাদে বাদে কোলোনোস্কোপি করতে থাকি। আচ্ছা, বয়স্ক পেশেন্টদের 5 বছর বাদে বাদে। সুতরাং যদি পলিপ অবস্থা আমরা কিছু ধরতে পারি, তখন যদি কেটে দেওয়া যায় ভেতর থেকে, পেট কাটতেও হলো না, ভেতর থেকেই কাটা হয়ে গেল ক্যামেরা দিয়ে, তাহলে কিন্তু ন্যাচারালি তাকে আমরা ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারলাম। এটা কি আগেও সম্ভব হতো নাকি? আগে কোলোনোস্কোপি খুব বেশি হতো না, যেরকম বললাম আগে বেরিয়াম এক্সরেটা বেশি হতো। এখন যেহেতু কোলোনোস্কোপি অনেক হচ্ছে এবং কাটার টেকনিক অনেক রিফাইন্ড হয়ে গেছে, অনেক উন্নত হয়েছে, যার জন্য মিনিমাম কমপ্লিকেশন নিয়ে আমরা এগুলো মানে সচরাচর করে থাকি আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের মানে অপারেশনের টেকনিক অনেক ডেভেলপ করে গেছে। আগেকার দিনে বলে রাখি, আমি যখন ডাক্তারি পড়তাম তখন মলদ্বারে ক্যান্সার হলে বা রেকটামে মলাশয় যদি ক্যান্সার হতো, বেশিরভাগ ক্ষেত্রেই পার্মানেন্টলি তার রেকটাম বাদ চলে যেত, মলদ্বার বাদ চলে যেত, গিয়ে পেটের ওপর যে ব্যাগটা বললাম হয়ে যেত। তখনকার দিনে ভালো ব্যাগও ছিল না, এখন ব্যাগও ভালো ডেভেলপ করে গেছে, সুন্দর আঠা দেওয়া ব্যাগ, যেটা যদি কেউ জামার তলায় পড়ে থাকে কেউ বুঝতে পারবে না বাইরে থেকে, কোনো দুর্গন্ধও নেই এবং সে নর্মাল লাইফস্টাইলে যেতে পারে। খেলাধুলা, চাকরি বাকরি সবই করতে পারে সেই ব্যাগটা নিয়ে। শুধু ব্যাগে ডেভেলপমেন্ট হয়েছে। সেকেন্ড বলি, যে এটা মলদ্বারে ক্যান্সার আমরা যে ফেলে দিতাম মলদ্বারটা, এখন কিন্তু আমরা বুঝে গেছি যে অতখানি এক্সটেন্সিভ সার্জারি লাগে না। সুতরাং যদি মলদ্বার থেকে একটু উপরে থাকে টিউমারটা, আমরা মলদ্বারটা বাঁচিয়ে অপারেশন করি। এবং যেটা আগে হাতে সেলাই করা যেত না, সেটা কিভাবে জুড়তে পারি আমরা, অত ভেতরে গিয়ে যে দুটো মলদ্বার এবং বৃহদান্ত জুড়ছি, তার জন্য স্টেপলার বেরিয়ে গেছে, যে স্টেপলার আমরা কাগজে পিন করি, সেই টাইপেরই কিছু স্টেপলার, যেটা অনেকটা বন্দুক টাইপের দেখতে হয়, গান টাইপের, সেরকম দিয়ে আমরা রাস্তা দুটো আবার জুড়ে দিতে পারি, যাতে তার মলদ্বারটা নর্মাল প্যাসেজ দিয়েই তার স্টুল হয়, যেটা আগে ন্যাচারালি হতো না। সুতরাং এটা একটা ডেভেলপমেন্ট। আরও যদি ডেভেলপমেন্ট বলতে হয়, এখন কি হোল সার্জারি, অন্যান্য অসুখে মানে যেরকম গলব্লাডারের একটা মোটামুটি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, হার্নিয়াতেও হয়ে গেছে কি হোল সার্জারি, কোলোরেক্টাল ক্যান্সারে কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা মাইক্রো সার্জারি আমরা রেগুলার করে থাকি, 2005 থেকে মোটামুটি আমরা রেগুলার করি, এবং তাতে ন্যাচারালি রিকভারি খুব ভালো। মানে তার ছোট একটা কাটা দিয়ে সে মিনিমাম পেন নিয়ে, মিনিমাম কমপ্লিকেশনে সে বাড়ি চলে যেতে পারে। সব ক্ষেত্রে করা যায় না যদি বড় টিউমার থাকে, কিন্তু আর্লি টিউমার থাকলে এই কোলোরেক্টাল সার্জারি কিন্তু মাইক্রো সার্জারি দ্বারা সম্ভব। এখন রোবট এসে গেছে, রোবট দিয়ে এখন এই অপারেশন হচ্ছে। এগুলো হচ্ছে নতুন ডেভেলপমেন্ট। তো কোলন এবং রেকটাল ক্যান্সারে কিভাবে অপারেশন করা যায় এবং টেস্ট করার সঙ্গে সঙ্গে কোলোনোস্কোপি করার সঙ্গে সঙ্গেও যদি আপনি বললেন যে পলিপ থাকলেও কেটে বাদ দেওয়া হচ্ছে এবং মানে এতটাই উন্নত হয়েছে, তো এরপরে ডাক্তারবাবু আরও আপনার কাছে আসবো যে কিভাবে এর চিকিৎসা হয়। শ্রোতা বন্ধুরা, কোলন এবং রেকটাল ক্যান্সার নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, তারপরে আবারও আমরা ফিরে আসবো এই বিষয়টা নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সরোজ গুপ্ত, ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর, ডাক্তার অর্ণব গুপ্ত। ফিরে আসছি বিরতির পর। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আপনারা শুনছেন এসো ভালো থাকে অনুষ্ঠান। আর আজকে আমাদের আলোচনার বিষয়
কোলন অ্যান্ড রেকটাল ক্যান্সার। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধার ডক্টর অর্ণব গুপ্ত। আর ডাক্তারবাবু, বিরতির আগে পর্যন্ত আপনার কাছ থেকে শুনছিলাম উন্নত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। আরও কিছু যদি থেকে থাকে আপনি যদি একটু বলেন। যে কোনো ক্যান্সারের মতোই মানে সার্জারি তো একটা পার্ট গেল, আর এর সাথে অ্যাডিশনাল যেটা লাগে কিমোথেরাপি, রেডিওথেরাপি এবং কিছু ক্ষেত্রে টার্গেটেড থেরাপি। তো এখানে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এই সবকটাই কিন্তু খুব প্রযোজ্য। বৃহদান্তে যদি টিউমার হয়, যদি খুব আর্লি স্টেজ থাকে আমরা অপারেশন দিকে যাই। যদি মনে হয় খুব বড় টিউমার হয়ে গেছে, কাটা যাবে না, তখন অনেক সময় কিমোথেরাপি দিয়ে ছোট করে তারপর আমরা অপারেশনের দিকে যাই। অপারেশনের পরবর্তী স্টেজটুকু যদি একটু বলেন, মানে সেই পেশেন্টকে কোন কোন দিকগুলো তাকে অতিক্রম করতে হয় আর কি। অপারেশনের মানে ইমিডিয়েট পরে তো ন্যাচারালি তাকে হয়তো 7-10 দিন পরে আমরা ছুটি করি। মাইক্রোসার্জারি হলে তার আগেই হয়তো ছুটি হয়। যদি তার ব্যাগের ব্যবস্থা করে দেওয়া হয়ে থাকে অপারেশনের পর, তাকে ব্যাগটা সামলানো খুব একটা বড় কাজ হয়ে যায়। সেটা ব্যাগটা টেম্পোরারি হতে পারে, হয়তো আমরা রাস্তাটা জুড়ে দিয়েছি কিন্তু একটা পেটের উপরে হয়তো টেম্পোরারি ব্যাগ করে দেওয়া হয়েছে যাতে সেলাইয়ের জায়গাটা খুলে না যায়। আচ্ছা, ব্যাগটা কেন দেওয়া হয়? ব্যাগটা হচ্ছে যেহেতু ওখান থেকে স্টুলটা বেরোবে, সুতরাং বৃহদান্ত একটা মুখ আমরা পেটের উপরে নিয়ে আসি, চামড়ার উপরে, যেখান দিয়ে হয়তো তখনকার মতো একটা বাইপাস করে দেওয়া হলো, বা যদি মনে হয় মলদাটা পুরোটাই ফেলা গেল, তখন ওই কোলনের মুখটা, বৃহদান্তের মুখটা ওই চামড়ার উপরে থেকে যায়, যেখান থেকে ওই মলটা বেরোবে। তো সেখানে আমরা প্লাস্টিকের ব্যাগ লাগিয়ে দিই, সেটাকে আমরা কোলস্টমি বলি, যেটাকে আমরা করে দিই। কোলস্টমি মানে হচ্ছে একটা পায়খানার মুখটাকে পেটের উপর করে দেওয়া, এবং যেটা প্লাস্টিকের জিনিসটাকে লাগানো হয় সেটাকে আমরা স্টোমা ব্যাগ বা কোলস্টমি ব্যাগ বলি আমরা। তো সেটা আগেকার দিনে সেরকম ভালো পাওয়া যেত না, এখনকার দিনে খুব সুন্দর আঠা দেওয়া ব্যাগ পাওয়া যায়, ইজি টু ক্যারি, আর সেটা লিক করে না। ন্যাচারালি যদি রাস্তাঘাটে লিক করে জামা কাপড় ভিজে যাবে, দুর্গন্ধ বেরোবে, কিন্তু সেটা কিন্তু এই নতুন ব্যাগে হয় না। সেটা জামা কাপড় পরবে, তার সঙ্গে কি সেই ব্যাগটা কি বাইরেই জামার তলায় থাকবে ব্যাগটা? আচ্ছা, সুতরাং কিছু বোঝাই যায় না। সে নর্মাল ড্রেস পরেই হয়তো অফিস, খেলাধুলা, নর্মাল বাজারে যাওয়া সবই করতে পারবে। কিন্তু ইন অ্যাডিশন যেটা হয় যে একটা তো অপারেশনের পার্ট গেল, কিমোথেরাপি যেরকম বললাম যে ক্যান্সার ইনজেকশন দেওয়া হয়, কিছু ওরাল ট্যাবলেটও বেরিয়েছে কোলন ক্যান্সার, যেগুলো দেওয়া হয় অনেক ক্ষেত্রে। এবং রেডিয়েশনটা আমরা কিন্তু বৃহদান্তে দিই না, দিই কোথায়? মলদ্বারে। মলদ্বারে ক্যান্সার যদি একটু বড় থাকে, যেখানে মনে হচ্ছে আমরা মলদ্বারটা হয়তো বাঁচাতে পারবো না, আমরা কি করি? রেডিয়েশন দিয়ে জিনিসটাকে ছোট করি, অনেক সময় কিমোথেরাপিটাও আগে দিয়ে দিই, যাতে জিনিসটা যতটা ম্যাক্সিমাম ছোট করে ফেলা যায়। তারপরে আমরা অপারেশন যখন যাই তখন কিন্তু মলদ্বারটা বাঁচানোর চান্সটা অনেকটাই বেড়ে যায়। সো আগেকার দিনে যখন বড় টিউমার হতো মলদ্বারটা পুরো ফেলা চলে যেত, সেই জিনিসটা না করে আমরা এখন জিনিসটাকে ছোট করে অপারেশন করি, যেটাকে আমরা স্ফিংটার প্রিজার্ভেশন বলি। স্ফিংটার মানে কি? যেটা আমাদের ভালভ যেটা থাকে কন্ট্রোল করার জন্য মল, সেই ভালভটাকে বাঁচিয়ে যাতে আমরা অপারেশন করতে পারি। সুতরাং এটা এখন কিন্তু খুব মানে যতটা সম্ভব চেষ্টা করা হয়। 90% ক্ষেত্রে মলদ্বার রেকটামে ক্যান্সার হলে বাঁচানো যায়। এছাড়া একটা কথা বলি যে যদি ক্যান্সার কখনো লিভারে চলে যায়, স্টেজ 4 ক্যান্সার, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি আর কিছু করার নেই বা কিমোথেরাপি দিয়ে ছেড়ে দিই। সেটা একদম স্টেজ 4 হয়ে গেলে লিভারে অ্যাটাক করে না? স্টেজ 4 মানে যে কোনো ক্যান্সার যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, দূরে কোথাও চলে যায়, সেটাকে আমরা স্টেজ 4 বলি। সুতরাং অবভিয়াসলি লিভারটা তো রেকটাম থেকে বা কোলন থেকে অনেকটাই দূরে, সেখানে যদি যায় সেটাকে আমরা স্টেজ 4ই বলি। একটাই ভালো খবর হচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সার লিভারে গেলে, যদিও ওটা স্টেজ 4ই বললাম, কিন্তু সেখানে কিন্তু অনেকে অনেক ভালো রাখা যায়। 50% পেশেন্ট কিন্তু অনেক দিন, মানে 5-6 বছর, 10 বছর, 15 বছর ভালো থাকতে পারে। আচ্ছা, তার কিছু উপায় আছে। মানে শুধুমাত্র এই কোলন এবং রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে বেশি? হ্যাঁ, একটা টিউমার আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেখানে ক্যান্সার লিভারে চলে যায়, আমরা অপারেশনের কথা বলি না খুব একটা। লিভারটা যে কাটতে হবে, যেটা বলতে যাচ্ছিলাম, সেখানে কিন্তু লিভারের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট করে খুব একটা লাভ হয় না। আচ্ছা, আনলাইক কোলোরেক্টাল ক্যান্সার, যেখানে লিভারে চলেও যায়, যদি খুব সাংঘাতিক স্প্রেড না করে থাকে, আমরা লিভারে ওই জায়গাটাকে কেটে বাদ দিতে পারি। লিভার কাটা মানে লোকে ভাবে বোধহয় সম্ভব কিনা, কাটা যায়। এবং লিভারে একটা ভালো গুণ হচ্ছে সে তাড়াতাড়ি আবার বেড়েও যায়। যদি আজকে লিভারের কিছুটা অংশ কেটে দিই, 1 থেকে 2 মাসের মধ্যে লিভারটা আবার গ্রো করে আবার নর্মাল আকার ধারণ করে, স্বাভাবিক হয়ে গেল। এক্স্যাক্টলি। সুতরাং কিমোথেরাপি যেরকম বললাম যে অসুখের স্টেজ 3-4ও দেওয়া হয়, লিভারে যদি ছড়িয়ে থাকে আমরা কিন্তু জায়গাটা কাটতে পারি। যদি মনে হয় কাটা গেল না, তাহলে আমরা কিমো দিয়ে ছোট করে আবার কাটতে পারি। আর আরও কিছু ট্রিটমেন্ট বেরিয়েছে, একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, RFA শর্টে বলি আমরা। সেই মেশিন আমাদের রয়েছে। সেটা সুবিধে কি? যদি লিভারে যদি মনে হয় জিনিসটা রয়েছে কিন্তু এমন জায়গায় রয়েছে কাটা যাবে না, আশেপাশে বড় বড় শিরা আছে, তার মানে একটা তার দিয়ে, ওই কারেন্ট দিয়ে ওটাকে পুড়িয়ে দিই, রেডিও ফ্রিকোয়েন্সি বলে। পুড়িয়ে দিলে জিনিসটা শ্রিঙ্ক করে যায় এবং সেটাকে অনেকদিন ভালো রাখা যায়। আচ্ছা, আরও কিছু ট্রিটমেন্ট বেরিয়েছে, সেটা হচ্ছে রেডিও এম্বোলাইজেশন বা রেডিও ইন্টারভেনশন রেডিওলজি। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি
লিভারে যেখানে টিউমারটা রয়েছে সেখানে যদি আমরা রক্ত ব্লাড সাপ্লাইটা কেটে দিতে পারি, কি করে কাটবো? শিরার মধ্যে দিয়ে গিয়ে যেরকম অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেরকমভাবে লিভারের মধ্যে গিয়ে যে শিরাটা ওই রক্ত সাপ্লাই করছে সেটা ভেতর থেকে ব্লক করে দেওয়া যায়, ভেতর থেকে রেডিও আইসোটোপ দেওয়া যায়, ভেতর থেকে কিমোথেরাপি দেওয়া যায়। এগুলো করলে লিভারে যে অংশটা টিউমার হয়েছিল সেটা কিন্তু শ্রিঙ্ক করে অনেক সময় একদম মিলিয়ে যেতে পারে বা অনেকটাই ছোট হয়ে যেতে পারে, যেটা আমরা ভবিষ্যতে কাটতে পারি। কাটাটা বেস্ট সলিউশন যদি কাটা যায়। যদি না কাটা যায় কিমো দিয়ে ছোট করে কিংবা রেডিও এম্বোলাইজেশন বা ভেতর থেকে শিরা ব্লক করে ছোট করে বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন যেটা বললাম, এগুলো করে কিন্তু পরে আমরা আবার কাটতে পারি বা জিনিসটাকে অনেকদিন ভালো রাখতে পারি। অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বললেন, কিন্তু এখানেও কি টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি যেটা নাম শুনেছি, মানে এই কোলন বা রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে কি কাজে লাগে? কোলন ক্যান্সার যদি একই জায়গায় হয় আমরা হট করে টার্গেটেড থেরাপি ভাবি না, কিন্তু যেটা ভাবি সেটা হচ্ছে যে যদি অ্যাডভান্স ডিজিজ হয় বা যদি কোথাও ছড়িয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক ওখানে জেনেটিক টেস্টিং বা মলিকুলার টেস্টিং করি, এবং সেটা যদি ধরতে পারি যে এই ধরনের তার প্রবলেম আছে, তার এগেনস্টে আবার সেই টার্গেটেড থেরাপি বা অ্যান্টিবায়োটিকের মতো স্পেসিফিক ব্যাকটেরিয়াকে মারার জন্য যে ওষুধ, সেরকম টাইপের ওষুধ আছে আমাদের কোলোরেক্টাল ক্যান্সারে। সুতরাং এরকম স্পেসিফিক ওষুধ দিয়ে আমরা কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু অ্যাটাক করতে পারি যদি কোনো ওরকম স্পেসিফিক টার্গেট খুঁজে পাই। আরেকটা হচ্ছে ইমিউনোথেরাপি, যে আমাদের শরীরের ইমিউনিটিকে বাড়িয়ে। খুব ইন্টারেস্টিং একটা ছোট্ট ঘটনা বলে দিই। ডক্টর সরোজ গুপ্তা, আমার প্রয়াত পিতা, উনি কিন্তু একটা নাটক লিখেছিলেন 1973 সালে, সেটা দিয়ে প্রথম ফান্ড রেজিং হয়েছিল হসপিটাল তৈরি করার জন্য। সেখানে নাটকের মধ্যে ওনার একটা ডায়ালগ ছিল, এরপর দেখবে যে ইমিউনিটি বাড়িয়ে ভ্যাকসিন দিয়ে আমরা ক্যান্সারের চিকিৎসা করবো। সেটা 73 সালে উনি তখন চিন্তা করেছিলেন, এবং সেটা এখন এত বছর পরে সেটা আমরা বাস্তবে দেখছি। ওনার দূরদর্শিতা সেরকমই ছিল। তো যাই হোক, ইমিউনোথেরাপি হচ্ছে বেসিক্যালি নিজের বডির ইমিউনিটি বাড়িয়ে দেওয়া। সেটা ভ্যাকসিন দিয়ে হতে পারে, দামি ইঞ্জেকশন বা ট্যাবলেট দিয়ে হতে পারে, যাতে বডি তখন আবার ইমিউনিটি তৈরি করে সেই ক্যান্সার সেলটাকে যে আগে পারছিল অ্যাটাক করতে, সেটা আবার নতুন করে অ্যাটাক করতে পারবে। তাতে রেজাল্ট ভালো, একটু এক্সপেন্সিভ, কিন্তু ট্রিটমেন্ট অপশনটা রয়েছে এখন। এত উন্নত চিকিৎসার কথা আপনি বললেন, এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করে কিমোথেরাপির ব্যাপারে। এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? কিমোথেরাপিতে এখন অনেক রকম ভালো ভালো উন্নত কিমোথেরাপি বেরিয়েছে, যাতে পার্শ্বপ্রতিক্রিয়া অনেকটাই কম। এখন ওরাল কিমোথেরাপিও বেরিয়ে গেছে, যার পার্শ্বপ্রতিক্রিয়া আরও কম। মানে ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক তো হচ্ছে পেশেন্ট আসলে মেন্টালি হয়তো ভেঙে পড়বে, সেই সময় যদি ফ্যামিলিও যদি চিন্তা করতে শুরু করে, কাঁদতে শুরু করে, বা তাকে সাপোর্টটা না দেয়, এখন আমাদের যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, এই সাপোর্টটা আস্তে আস্তে আরও কমে যাচ্ছে। সে তো মানতেই হবে। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বিদেশে আছে, তাদের হয়তো বাবা মা বা কেউ পরিবারে অসুস্থ, সুতরাং এই সাপোর্টটা অত্যন্ত দরকার, এবং সেটা যতটা ফ্যামিলি সাপোর্ট দেবে পেশেন্টও তত ফাইট ব্যাক করতে পারবে। পেশেন্টের মনের জোরটা থাকা দরকার ডেফিনেটলি, কিন্তু সেটা ফিরে আসবে যখন ফ্যামিলি সেই রাইট সাপোর্টটা দেবে ঠিক সময়। তো দৈনন্দিন জীবনযাপনটা আমাদের কেমন হওয়া উচিত, যাতে কিনা আমরা এই ধরনের মারণ রোগের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো আর কি? এটা হয়তো যেগুলো বলবো হয়তো কোলোরেক্টাল ক্যান্সার তো জন্য বটেই, অনেক অসুখের জন্য হয়তো সেটা অ্যাপ্লিকেবল হবে বা প্রযোজ্য হবে। একটা হচ্ছে খাওয়া দাওয়াটা ঠিক রাখা, খাদ্যাভ্যাস, যেটা ঠিক রাখাটা বলতে শাকসবজি, ফল, জল এগুলো বেশি করে খাওয়া। মাছ খাওয়া যেতেই পারে, চিকেন খাওয়া যেতেই পারে, কিন্তু রেড মিট অর্থাৎ পাঁঠা, গরু, শুয়োর মাংস এগুলো বেশি না খাওয়াই ভালো। চর্বি জাতীয় জিনিস বেশি না খাওয়া ভালো। ফ্রাইড ফুড যেগুলো পাওয়া যায় তেলে ভর্তি, চিজ, এগুলো বেশি না খাওয়া ভালো। এবং যেগুলার এক্সারসাইজ করা। জল খাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরে যত টক্সিক কেমিক্যাল থাকে সেটা আমাদের ন্যাচারালি ইউরিনের সাথে বেরিয়ে চলে যায়। জল খাওয়াটা অত্যন্ত প্রয়োজন, এবং পায়খানা পরিষ্কার থাকে জল খেলে, শাকসবজি খেলেও থাকে, শুধু ওটা খাওয়া অত্যন্ত দরকার। এবং লাইফস্টাইলের মধ্যে আরও যেটা আছে যে রেগুলার এক্সারসাইজ করা, যোগা করা। আর যোগা করলে মানে শরীরটাও যেমন ভালো থাকে, কিন্তু মনটাও কিন্তু, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের হেলথ কিন্তু শুধু ফিজিক্যাল হেলথ না, মেন্টাল এবং স্পিরিচুয়াল, সেটা হচ্ছে হেলথের ডেফিনেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, সেটা কিন্তু যোগা করে যথেষ্ট হতে পারে। এটা একটা গেল। নেক্সট হচ্ছে নেশার থেকে দূরে থাকা। টোব্যাকো অ্যাট এনি কস্ট, মানে সেটা মানে বিড়ি, সিগারেট তো বটেই, স্মোকলেস যেগুলো হয়, জর্দা, খৈনি, গুটকা, গুড়াকু, পানের সাথে নানা রকম মশলা, এগুলো কিন্তু মোটেই শরীরের জন্য ভালো না। তার মধ্যে অন্তত 4000 কেমিক্যাল আছে, যেগুলো সবই শরীরের জন্য ক্ষতিকর। শুধু ক্যান্সার কেন, হার্টের অসুখ, স্ট্রোক, ব্রঙ্কাইটিস, নানা রকম অসুখ হতে পারে। সুতরাং টোব্যাকো থেকে দূরে থাকা, অ্যালকোহল থেকে দূরে থাকা যতটা সম্ভব। আর কিছু বৃহদান্ত্রিক ক্যান্সারের জন্য স্পেসিফিক্যালি যদি এবার বলি, যে কোনো ব্লিডিং যদি হয়, যেটা মনে হচ্ছে একটু চিন্তা, একটু ডাক্তার দেখিয়ে নেওয়া, পরামর্শ করা, এবং যদি তারা মনে করে, বিশেষ করে ডাক্তার যদি মনে করে, একটা কোলোনোস্কোপি করে নেওয়া। কারণ কোলনে ক্যান্সার হবার আগে যেটা বলছেন মাংস দানা দিয়ে শুরু হয়, পলিপ যেটা বললাম, সেখান থেকে ক্যান্সার হতে 10 বছর সময় পাওয়া যায়। আচ্ছা, সুতরাং 10 বছর যে সময়টা আমরা পাচ্ছি, তার মধ্যে একটা কোলোনোস্কোপি করে আমরা দেখতে পাই পলিপ আছে, ভেতর থেকে যদি কেটে দিতে পারি, কিন্তু ক্যান্সার প্রিভেনশন ওখানেই হয়ে গেল। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, মানে এইভাবে আমাদের একটু সচেতন থাকা। ক্যান্সার শুনলে এখনো লোকে আতঙ্কিত হওয়ারই কথা,
কিন্তু ভালো খবর এই যে বেশিরভাগ ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে এবং ধরা সম্ভব, একটু নিজে সচেতন হওয়া, ডাক্তারের কাছে যাওয়া, সঠিক সময় পরীক্ষা করা, ওই আর্লি স্টেজে ধরা পড়লে কিন্তু স্টেজ 1-এ 90% কিওর, স্টেজ 2-তে 60 to 70% কিওর, স্টেজ 3-তে 30-40% কিওর, স্টেজ 4 অ্যাডভান্স ক্যান্সার যদিও ধরা পড়ে তাহলে কিন্তু অনেকে অনেক রকম চিকিৎসা করে আজকাল বেশ কিছু মাস কিছু বছরও ভালো রাখা যেতে পারে। এবং সেটা তো কোলন এবং রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আরো বেশি বললেন, যে যেখানে কিনা আপনি বললেন যে লিভার পর্যন্ত পৌঁছে গেলেও সেখানে আমরা মানুষকে ভালো করতে পারি, ঠিক কথা। কিন্তু আনফর্চুনেটলি মানে এখনো লোকে আতঙ্কিত হয়, ডাক্তারের কাছে যেতে চায় না, টেস্ট করলে যদি কিছু ধরা পড়ে আর যদি কোনো অপারেশনের কথা বলা হয় আগেই পালিয়ে যায়, কারণ ছুরি লাগালে নাকি ক্যান্সার ছড়িয়ে যায়, এরকম অনেকেরই ধারণা রয়েছে। এবং কিমোথেরাপি যেটা আপনিও বললেন অনেকেই ভাবে তাই, যে কিমোথেরাপি দিলে বোধহয় আমার সবই চুল তো পড়েই যায়, বাট দ্যাটস অনলি টেম্পোরারি, সেটা লোকে ভুলে যায় এবং বোধহয় সে নিতেই পারবে না। কিন্তু এটা কথাটা ঠিক না, সঠিক ডাক্তারের কাছে গেলে তারা নিশ্চয়ই আলোচনা করে ওনার জন্য যেরকম কিমোথেরাপি দেওয়া যায় সেটা দেওয়া যেতেই পারে। ঠিক, এই যে আপনি বললেন যে ছুরি লাগালেও মানে ক্যান্সার ছড়াতে পারে, এরকম ধরনের তো আরো অনেক কিছু মিথ আমরা শুনে থাকি তো নাকি ডাক্তারবাবু? যেরকম ছুরি লাগালে ছড়িয়ে যেতে পারে, এটা কথাটা প্রায় আমরা শুনে থাকি, ওই জন্য লোকে অপারেশনের দিকে যেতে চায় না। কিন্তু ছুরি কখনো টিউমারের মাঝখান দিয়ে লাগানো হয় না, ছুরি চালানো হয় টিউমার থেকে অনেক দূরে, যাতে টিউমার সমেত আশেপাশে গ্ল্যান্ড সমেত নর্মাল জায়গা নিয়ে আমরা জিনিসটাকে বার করে দিতে পারি, যাতে ম্যাক্সিমাম জিনিস যেটা দেখা যাচ্ছে বার করে দেওয়া হলো। সিমিলারলি বায়োপসি লোকে করতে চায় না, বায়োপসি মানে হচ্ছে শরীর থেকে একটা মাংস টুকরো নেওয়া বা রস নেওয়া, সেটা করলে নাকি ক্যান্সার ছড়িয়ে যায়, সেটা খুব ভুল ধারণা। দু একটা স্পেসিফিক জায়গা বাদ দিলে আমি সেই ডিটেলসে যাচ্ছি না। ডাক্তার যখন বলবে বায়োপসি করতে ডেফিনেটলি করা উচিত, কারণ নাহলে যেটা হয় যে অনেক সময় আমরা টিবিটাকে ক্যান্সার ভাবতে পারি, ক্যান্সারটাকে টিবি ভাবতে পারি, বা ক্যান্সার যদি সত্যি মানে ভাবিও কিন্তু সেটারও অন্তত 30 রকমের একটা ক্যান্সারের রকম মানে ট্রিটমেন্ট বেরিয়ে গেছে বেশি অনেক ক্যান্সারই। সো আমরা যদি এক্স্যাক্ট নেচারটা না জানতে পারি তাহলে চিকিৎসাটা ন্যাচারালি ঠিক লাইনে এগোবে না, বেস্ট রেজাল্ট পাওয়া যাবে না। সুতরাং বায়োপসি করাটা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও লোকের ধারণা আছে ক্যান্সার ছোঁয়াচে, শুধু একই বাড়িতে যদি কোনো ক্যান্সার পেশেন্ট থাকে লোকে বাচ্চাদের কাছে যেতে দেয় না, তালা আলাদা হয়ে যায়, এটা কিন্তু একদমই ভুল ধারণা। ক্যান্সার যদি কারো শরীর থেকে কেটে অন্য কারো শরীরে ঢুকিয়েও দেওয়া হয় তাহলেও কিন্তু তার ক্যান্সার হবে না। সুতরাং ক্যান্সার ছোঁয়াচে মোটেই না, বরং যেটা দরকার তাকে আরও সঙ্গ দেওয়া, আরও মেন্টাল সাপোর্ট দেওয়া, তাকে যতটা ম্যাক্সিমাম হেল্প করা যায় সেটা কিন্তু অত্যন্ত দরকার। আর একটা ধারণা আছে যে ক্যান্সার মানে রাজরোগ, মানে প্রচুর খরচা, এটাও কিন্তু ঠিক না, কারণ আমরা যদি আর্লি স্টেজে যাই তাহলে কিন্তু খুব কম খরচায় চিকিৎসা হতে পারে। সেকেন্ড হচ্ছে যে কোথায় যাচ্ছি আমরা তার উপর ডিপেন্ড করছে, যদি কেউ ন্যাচারালি অন্য রাজ্যে চলে যায় তার ফ্যামিলি শুধু সাফার করবে, তার রোজগার বন্ধ হয়ে গেল, সে রাস্তাঘাটে হয়তো অনেকদিন শুয়ে থাকবে, বসে থাকবে, সুতরাং খরচাটা বেড়ে যায়। আমরা যদি লোকাল জায়গায় চিকিৎসা করি এবং যে তার বাজেট মতো জায়গায় যেতে পারি তাহলে কিন্তু খরচাটা তার সীমিতর মধ্যেই হবে। ন্যাচারালি যেরকম আগে বললাম যে সরকারি জায়গায় গেলে হয়তো বিনা পয়সায় হতে পারে বা খুব কম খরচায়, প্রাইভেটে 5 স্টার জায়গায় গেলে সে যদি 5 স্টার জায়গায় অ্যাফোর্ড করতে পারে সেরকম খরচা, এবং আমাদের মতো জায়গায় যদি হয় নট ফর প্রফিট সেখানে খরচাটা অনেকটাই কম। এই ধারণাটা রয়েছে। এবং ক্যান্সার সবাইভাবে বংশগত, একজনের যদি ক্যান্সার হয়ে থাকে সবাইকারই আতঙ্কেই আমারও ক্যান্সার হতে চলেছে, সুতরাং সেটাও ভুল ধারণা। অন্তত মানে 95% ক্ষেত্রে বংশগত না, সুতরাং সেটা নিয়েও লোকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একদম। আজকের এই এসো ভালো থাকে অনুষ্ঠানে কোলন অ্যান্ড রেকটাল ক্যান্সার নিয়ে বিশেষ আলোচনা শুনলেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধার ডক্টর অর্ণব গুপ্ত আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হলেন, তিনি বিশদে আলোচনা করলেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। কেমন লাগলো এই অনুষ্ঠান আপনারা অবশ্যই আমাদের ফোন করে জানাবেন বন্ধু। আমাদের ফোন নাম্বার 0324572620, আর আমাদের মেল আইডি তো আপনারা জানেন radiojeu@gmail.com। এছাড়া আমাদের এই বিশেষ অনুষ্ঠান ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, সেখানেও আপনারা শুনতে পারেন। তো অনুষ্ঠান কিন্তু আজকে শেষ করব ডাক্তারবাবুর গান শুনতে শুনতে। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলো সোনার কাটি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। দূরে সে পাশে বসে
পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.